কাজগুলো করতে চাচ্ছি দেশের জন্য। আপনারা তো নিজের এই যে হাজার হাজার লোক এখানে বসেন, আপনার প্রত্যেকটা মানুষ হাত তুলে বললেন যে বিএনপি সরকার এই কাজগুলো সঠিকভাবে করতে বললে কার সুবিধা হবে? জনগণের উপকার হবে। এই কাজগুলোকে বাধাগ্রস্ত করার জন্য তারা কি শুরু করলো? বিভিন্ন রকম তারা কায়দা শুরু করলো। তারা বলে সনদ পাশ করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। দেখুন, এই যে ইন্টারিম গভর্নমেন্ট যে ছিল, ডক্টর ইউনূসের যে গভর্নমেন্ট ছিল, সরকার ছিল, তারা কি করলো? তারা একটি সংস্কার কমিশন গঠন করলো। কিন্তু বাংলাদেশের সংস্কারের প্রস্তাব সবচেয়ে প্রথম কে দিয়েছিল বলেন তো? বিএনপি দিয়েছিল 2016 সালে। এই যে সংস্কার কমিশন যে ডক্টর ইউনূসের গঠন করেছিল, যখন তাতে যে বিএনপি সহ বিভিন্ন দলকে যে আপনারা আমন্ত্রণ জানিয়েছিল, সেখানে যা আলাপ হয়েছে, যত সংস্কারের বিষয় আলাপ হয়েছে, তার 80 to 85% সংস্কার প্রস্তাব বিএনপি সবচেয়ে প্রথমে দিয়েছিল এবং কার নেতৃত্বে দিয়েছিল? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 2016 সালে এই সকল প্রস্তাব বিএনপি দিয়েছিল। তারপরে শুধু তাই নয়, 2023 সালে বিএনপি আবার সেই সময় আন্দোলনে চলছে, আন্দোলনে বিএনপির সাথে যেই দলগুলো ছিল সেই সকল দলকে সাথে নিয়ে বিএনপি 31 দফা দিয়েছে। 31 দফা মনে আছে না আপনাদের? 31 দফা দিয়েছে। আমাদেরকে যখন ওই সেই সংস্কার কমিশনের দাওয়াত দেওয়া হলো, তাই আমরা যা করব আমরা জনগণের সামনে একদম জোর গলায় বলেছি যে আমরা এই করব, যাতে আমরা দ্বিমত পোষণ করি। আর গণতন্ত্রের নিয়মিত হচ্ছে আমার কোনো ব্যাপারে মত থাকবে, কোনো ব্যাপারে দ্বিমত থাকবে, সেটা তো সমস্যা নাই। দ্বিমত আপনার সাথে থাকতেই পারে আমার, কিন্তু দ্বিমত থাকলে আমরা সেটি আলোচনা করবো। আপনার পয়েন্ট বলবেন, আমি আমার পয়েন্ট বলবো। আপনার যদি যুক্তি থাকে আমি মেনে নেব, আপনার যদি যুক্তি না থাকে আমি মেনে নেব। কিন্তু আমরা সংসদে কি দেখলাম? আমরা সংসদে এখন দেখতে পাচ্ছি এই যে যাদেরকে মানুষ অল্প ভোট দিয়েছে সেই বিরুদ্ধে জোর করছে যে তারা যেটি বলবে সেটি হতে হবে, এরকম একটা দাবি তারা তুলে দিচ্ছে সংসদে। আমরা দেশবাসীকে পরিষ্কার ভাবে আবারও আজকে এই জনসভায় দাঁড়িয়ে পরিষ্কার ভাবে আমি আপনাদের সামনে এবং এখানে মিডিয়া আছে, মিডিয়ার মাধ্যমে সমগ্র দেশের মানুষকে বলতে চাই পরিষ্কার ভাবে, যেই জুলাই সনদ আমরা সংসদের দক্ষিণ প্লাজায় ডক্টর ইউনূস যখন দেখেছিল সনদ সই করার জন্য, সবচেয়ে প্রথমে বিএনপি গেছিল, বিএনপি জুলাই সনদ সই করেছিল। কাজে যেই জুলাই সনদ বিএনপি সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। বাংলাদেশের জনগণ বিএনপিকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার জন্য। কাজেই সনদ যেটি বিএনপি সই করে এসেছে, যেই সনদে অন্যরাও সই করে এসেছে, আমরা দেখেছি এই যে এখন যারা বিরোধী দলে আছে, প্রথমবার দেখলাম তারা গেল করবে কি করবে না একটা ঢিলে জমা, আর তাদের সাথে আরেকটা দল আছে তারা তো তখন সই করে নাই, তাদেরকে দেখলাম নির্বাচনের পরে গিয়ে হঠাৎ করে তৈরি করে সই করলো। তো ভাই, সবচেয়ে প্রথমে তো এই জুলাই সনদে কে সই করেছে? বিএনপি সই করেছে। যারা নির্বাচনের পরে সই করলো, কিন্তু জুলাই আন্দোলনে যারা জুলাই সনদের জন্য যারা গলা ফাটায় ফেলে, তাদেরকে তো আমরা প্রশ্ন করতে পারি, এতই যদি তোমাদের দরদ হয় তো তোমরা প্রথমেই কেন সই করলা না ভাই? প্রিয় ভাই বোনেরা, একটু আগে বলেছি, আবারও পরিষ্কার বলছি, বিএনপি ইনশাআল্লাহ যেই জুলাই সনদে সই করেছে, যেই জুলাই সনদ সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছিল, অনুষ্ঠান করে যেই জুলাই সনদে সকল রাজনৈতিক দল সই করেছে, সেই জুলাই সনদে ইনশাআল্লাহ বিএনপি বাস্তবায়ন করবে, এর কোনো নজর হয়। কিন্তু যারা বিএনপির খাল খনন, বিএনপির ফ্যামিলি কার্ড, বিএনপির কৃষক কার্ড, পেশাদার খেলোয়াড় তৈরি সহ
এই সকল জনগণের জনকণ্ঠসূচি সেইগুলোকে বাধাগ্রস্ত করবে। বিএনপি জনগণকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করবে। আসুন, আজকে আমাদেরকে সজাগ থাকতে হবে, আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারা স্বৈরাচারের ভূত কাদের উপরে আবার ধীরে ধীরে আসর করছে, কারা আবার দেশে অরাজকতা তৈরি করতে চাচ্ছে। 2 দিন আগে আপনারা দেখেছেন, আমরা সমগ্র দেশের মানুষ দেখলো বাংলাদেশের 2টি জায়গায়, এক শেরপুর, 2 বগুড়ার একটি আসনে উপনির্বাচন হয়েছে। হ্যাঁ, হয়তোবা অবাঞ্ছিতভাবে 2-1টি ছোটখাটো ঘটনা ঘটেছে। আমি 2 দিন আগে নির্বাচন হওয়ার পরে মানুষের সকল পত্রিকাগুলো ঘাটাঘাটি করলাম। পত্রিকার কোন খবরে কিন্তু কোন জায়গায় কোন যে অবাঞ্ছিত ঘটনা ঘটেছে, কোন জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তেমন কোন নিউজ নাই। ছোটখাটো 1-2টা হালকা ঘটনা আছে নিউজ, কিন্তু অভিযোগ করার মতন কোন পত্রিকা না। বাংলাদেশের যত বড় বড় পত্রিকা আছে, কিন্তু পরিস্থিতি গরম কোথায়? বায়তুল মোকাররমে। যেখানে ঘটনা ঘটে সেখানে কোনো খবর নাই, পরিস্থিতি গরম হচ্ছে বায়তুল মোকাররমে। তারা পরিস্থিতি ঘোলাতে করার চেষ্টা করছে, নিশ্চয়ই সেটি আপনাদের অজানা নয়। অজানা আপনাদের? কাজে প্রিয় ভাই বোনরা, আজকে সময় এসেছে আমাদের সকলকে, এখনো স্বৈরাচারের ভূত, স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচারের ভূত কিন্তু রয়ে গিয়েছে এই দেশে। কাজে আমাদের সকলকে সজাগ থাকতে হবে, আমাদের সকলকে সতর্ক থাকতে হবে, যাতে জনসম্পৃক্ত যে সকল কর্মসূচি আছে এই কর্মসূচিগুলো যাতে বাধাগ্রস্ত হতে না পারে। আমরা দেখেছি অতীতে কিভাবে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের রাজনীতিকে বাধাগ্রস্ত করা হয়েছে। আমরা দেখেছি অতীতে কিভাবে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে। গণতন্ত্রের কথা বলে, জনগণের কথা বলে, জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ কারা করেছিল, কি কি কাজ করেছে, এগুলো আমাদের জানা। কাজেই আমাদেরকে সতর্ক থাকতে হবে। আসুন, এই বাংলাদেশে যে আমাদের সকলের শেষ ঠিকানা, এদেশেই আমরা জমেছি, এদেশেই আমাদেরকে মরতে হবে। বিদেশে কোনো আমাদের ঠিকানা নেই, এই দেশই আমাদের ঠিকানা। যেহেতু এই দেশ ঠিকানা, এই দেশটিকে আমাদেরকেই গড়ে তুলতে হবে, এই দেশটিকে আমাদেরকে ঠিক করতে হবে। তাদেরকে ঠিক করতে হবে, জনগণকে সাথে নিয়ে, সকলকে একসাথে নিয়ে আমরাই এই দেশকে ইনশাআল্লাহ গড়ে তুলবো। এই দেশকে আমাদেরকে প্রত্যাশিত বাংলাদেশ আমরা গড়ে তুলবো। আমাদেরকে সজাগ থাকতে হবে সেই সকল দলগুলোর বিরুদ্ধে, সেই সকল মানুষগুলোর বিরুদ্ধে যারা বিভ্রান্তি ছড়াতে চায়। কাজেই আজকে এই মওলানা ভাসানীর মাজারের পাশে দাঁড়িয়ে যে মানুষটি সারা জীবন কৃষকের কথা বলে গিয়েছে, যে মানুষটি সারা জীবন খেটে খাওয়া মানুষের কথা বলে গেছে, আজকে সেই মানুষগুলোর স্বার্থ যাতে কেউ ব্যাঘাত ঘটাতে না পারে, সেই জন্য আমরা সতর্ক থাকবো, সজাগ থাকবো, সকলকে একসাথে নিয়ে আমাদের বাংলাদেশ আমরা গড়ে তুলব। এবং সেই জন্য সবসময় আমি একটি কথা বলি, করবো কাজ, করবো দেশ, সবার আগে কে? বাংলাদেশ। আসুন, বাংলাদেশ আপনার, বাংলাদেশ আপনাদের মাঝের পাশে দাঁড়িয়ে আমাদের আজকের শপথ, আমাদের আজকের প্রতিজ্ঞা। ইনশাআল্লাহ অলার স্টেডিয়ামটা আসতে হবে, এমনি হবে ইনশাআল্লাহ। আজকে এই প্রতিজ্ঞা নিয়ে, এই শপথ করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।